প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সোমবারের মর্মান্তিক ঘটনার পর আজ প্রথমবারের মতো আপনাদের সামনে আমি হাজির হলাম কিছু কথা বলার জন্য। আসলে গত ২টি দিন কিছু বলার মতো মানসিক অবস্থাতে আমি ছিলাম না, যার ফলে চুপচাপ দেখেই যাচ্ছিলাম আমাদের রাষ্ট্রযন্ত্রকে নিয়ে ছেলেখেলা করা কতিপয় ডায়াপার পরা বুড়ো গাধাদের তামাশা। তো এই বুড়ো গাধাদের দলে আমার প্রিয় ডক্টর আসিফ নজরুল স্যার তিনি নেই, কারণ তার এত বেশি বয়স হয়নি যে তাকে অ্যাডাল্ট ডায়াপার পড়তে হবে। কিন্তু তারপরেও তার প্রতি ছাত্ররা ক্ষুব্ধ। মাইলস্টোন স্কুলের ট্র্যাজেডির পর গতকাল তিনি সেখানকার পরিস্থিতি দেখতে যান এবং ছাত্ররা তাকে ভুয়া ভুয়া বলে চিৎকার করে ওঠেন। কিভাবে কথা বলবে তো আসিফ নজরুলের এই করুণ দশা দেখে আমার মনে পড়ছে একটি প্রবাদ বাক্য, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এই আসিফ নজরুল ক্ষমতার বাইরে যখন ছিলেন, হাসিনার সেই ফ্যাসিস্ট আমলে তিনি গণতন্ত্রকামী প্রত্যেকটা মানুষের হৃদয়ের মণিকোঠায় ছিলেন। অথচ এখন ক্ষমতায় বসে উপদেষ্টার দায়িত্ব নিয়ে তিনি এমনই একটি অজনপ্রিয় সরকারের প্রতিনিধিত্ব করছেন যারা জানে না, বুঝে না মানুষ কি চায়। আসিফ নজরুল নিজেও একসময় গণমানুষের পক্ষে কথা বলতেন, গণমানুষের পালস বুঝতেন, আর এখন তাকে দেখলে তার সেই অতীতের একটি ডায়ালগের কথা আমাদের মনে পড়ে যায়, যেটা দিয়ে আজকাল আমরা সবসময় তাকে ট্রল করছি। হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বাট যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। তো আসিফ নজরুল আজকাল মানুষের এতটাই হৃদয় জয় করেছেন যে আজকাল তাকে দেখলেই মানুষ ভুয়া ভুয়া বলে চিৎকার করে ওঠে। অন্যদিকে মব ভায়োলেন্সকে উস্কে দেয়া প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিশ্চয়ই আজ উপলব্ধি করলেন মবের হাতে পড়লে কেমন লাগে। আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি তখন আমার হাতে আসা সর্বশেষ তথ্য অনুযায়ী এই বিমান বিধ্বস্তের ঘটনায় মারা গিয়েছেন ৩১ জন এবং আরও বহু ছাত্রছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। জুলাই মানেই যেন কোমলমতি ছাত্রছাত্রীদের উপর নির্মমতা। একদিকে একটা দুর্ঘটনায় আমরা এতগুলো তাজা কোমলমতি ছাত্রছাত্রীদের প্রাণ হারাতে দেখলাম, অন্যদিকে সচিবালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে আইনশৃঙ্খলা বাহিনীকে আমরা কঠোর হতে দেখলাম। আমাদের রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন তারা কি পারতেন না এই শিক্ষার্থীদেরকে মায়া এবং মমতা দিয়ে কাছে টেনে নিয়ে তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে? অথচ তারা কি করলেন? তারা বেদম প্রহার করে রক্তাক্ত করলেন অসংখ্য শিক্ষার্থীদের। এই বিমান দুর্ঘটনার পর থেকেই আমরা প্রশাসনের পক্ষ থেকে জনগণের সাথে এক ধরনের তামাশার খেলা দেখতে পাচ্ছি। দুর্ঘটনার দিন স্বাভাবিক নিয়মেই পরের দিনের এইচএসসি পরীক্ষা বাতিলের ঘোষণা আসা উচিত ছিল, অথচ ঘটনা ঘটার প্রায় ১৪ ঘন্টা পর অর্থাৎ রাত ২:৩০টার দিকে এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে। সম্ভবত রাতের ওই প্রহরে শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের ডায়াপার ভিজে গিয়েছিল এবং সেটা বদলানোর সময় হয়তো তারা উপলব্ধি করতে পেরেছিলেন যে তারা পরীক্ষা বাতিলের ঘোষণা দিতে ভুলে গিয়েছিলেন। তাই তারা তড়িঘড়ি করে সেই গভীর রাতেই হয়তো ঘোষণাটি দিয়ে দেন এবং ঘোষণাটি কিন্তু তারা দেননি, দিয়েছে স্থানীয় সরকার বা যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটা ফেসবুক পোস্টের মাধ্যমে। তো এই যে জনগণের সাথে তাদের যে তামাশা, প্রিয় দর্শক, এই তামাশার কিন্তু এখানেই শেষ নয়। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জনগণের কাছে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য হাত পাতা হয় এবং সেই সাহায্যের আবেদন দেশব্যাপী তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করলে
37 মিনিটের মাথায় কোনো রকমের ব্যাখ্যা না দিয়েই তারা সেই পোস্টটি ডিলিট করে দেন। তো তাদের এই যে অপরিপক্কতা এবং এনজিও স্টাইলে দেশ চালানো নিয়ে গোলাম মাওলা রনি তিনি চমৎকার কিছু কথা বলেছেন। তো চলুন এ পর্যায়ে আমরা দেখে নেই সেই ভিডিও ক্লিপটি। যে উনি ওনার ব্যক্তিগত একটা পুরস্কার আনার জন্য লন্ডনে গিয়েছেন এবং সবাই মিলে হোটেল বিল দিয়েছেন 3 কোটি টাকা, যেটাতে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। এখন প্লেন ভাড়া যদি ধরেন, অন্যান্য খরচ যদি ধরেন, তার সেখানে তার কত টাকা খরচ হয়েছে। তো যেখানে তার ব্যক্তিগত কাজের জন্য এত টাকা খরচ হওয়ার, এখানে এত বড় একটা দুর্ঘটনার জন্য রাষ্ট্রের অর্থের অভাব পড়লো কোথায়, এই কথাটা জানতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং হলো যে এই যে আমাদের ত্রাণ তহবিলে প্রায় 30 কোটি টাকা জমা দিয়েছে ছাত্ররা। গত বছরে যখন বন্যা হলো, বন্যা হওয়ার পর তারা তো টাকা তুললো, এই টাকা নিয়ে অনেক কথাবার্তা হলো, পরে তারা অডিট করে জমা দিয়েছে এবং তারা নাকি বলছে প্রায় 30 কোটি টাকা সেখানে জমা দিয়েছে। ফলে ত্রাণ তহবিলে তো আমাদের জানা মতে হাজার হাজার কোটি টাকা সেখানে আছে। তার মধ্যে আবার শুধুমাত্র ওই জনগণের টাকা কিছুদিন আগে যেখানে তারা এই 30 কোটি টাকা দিয়েছে। তো এই 30 কোটি টাকা হয়তো সে রাতারাতি বলতে পারতো যে আমি আজকে দিয়ে দিলাম সেখানে, সেটা না করে সে যখনই জনগণের কাছে ভিক্ষা চাচ্ছে, মানে মানে আমরা কি রাষ্ট্র হিসাবে এতটা ভিক্ষুক অবস্থায় চলে গেলাম? তো প্রিয় দর্শক, মূল বিষয়টি আসলে হচ্ছে যে ডক্টর ইউনূস তার বন্ধু এবং বান্ধবীদের ক্ষমতায় বসিয়ে যেমন খুশি তেমন স্টাইলে দেশ চালাচ্ছেন। এত বড় একটা ঘটনা ঘটল, ইউনূসের বান্ধবী স্বাস্থ্য উপদেষ্টা অপদার্থ নূরজাহান বেগমের থেকে আমরা এখনো পর্যন্ত কোনো আওয়াজ পেলাম না। স্বাস্থ্য খাত বা জনস্বাস্থ্যের সাথে দূর দূরান্তেরও কোনো যোগাযোগ নেই এই ভদ্রমহিলার। তিনি মূলত ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত এমডি এবং পরবর্তীতে সোশ্যাল ইসলামী ব্যাংকের এমডি ছিলেন। তো পেশায় মানে আগাগোড়া একজন ব্যাংকার এই ভদ্রমহিলা। তিনি তার অনার্স করেছেন বাংলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। তো আপনারা দেখুন প্রিয় দর্শক, যে বাংলায় অনার্স করা একজন ব্যাংকার বান্ধবীকে শুধুমাত্র যেহেতু তিনি গ্রামীণ কোটায় নির্বাচিত হয়েছেন, এই কোটার প্রেক্ষিতেই তাকে ডক্টর ইউনূস বানিয়ে দিয়েছেন একটি সরকারের স্বাস্থ্যমন্ত্রী। তো আমি জাস্ট চাই যে কোনোদিন আমরা যেন হাসিনার মতোই এই আত্মীয়করণ বা স্বজন প্রীতির জন্য ডক্টর ইউনূসকে যেন আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারি। তো প্রিয় দর্শক, এবারে যে বিমানটি বিধ্বস্ত হলো সেটি নিয়ে আমি কিছু কথা বলতে চাই। চীন থেকে F-7 BGI এর 16টি যুদ্ধ বিমান ক্রয় করা হয় ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে 2013 সালে। বিমানগুলো বাংলাদেশে সরবরাহের পর চীন এই সিরিজের বিমান উৎপাদন করাই বন্ধ করে দেয়। 1883 কোটি টাকা লেগেছিল এই বিমানগুলো ক্রয় করতে। মূলত MiG-21 এর চাইনিজ ভার্সন হলো এই সস্তা এবং দুর্ঘটনাপ্রবণ F-7 BGI বিমান। কয়েকশো কোটি টাকা লুটপাটের উদ্দেশ্যেই হাসিনার দুর্নীতিবাজ সরকার এই বিমানগুলো ক্রয় করেছিল। তো ডক্টর ইউনূসের সরকার তারা কিন্তু ইচ্ছা করলে পারত এ ব্যাপারে বিমান বাহিনীর সাথে আলাপ আলোচনা করে এগুলোর বিকল্প বিমানের ব্যবস্থা করতে। তারা পারত ঢাকা শহরের উপরে এ ধরনের প্রশিক্ষণ বিমানের উড্ডয়ন বন্ধ করতে, কিন্তু তারা এ ধরনের কোনো পদক্ষেপই নেয়নি এবং তার ফলেই কিন্তু আমরা এ ধরনের একটি দুর্ঘটনা দেখতে পেলাম। তো এখন এই দুর্ঘটনাকে পুঁজি করে আমরা দেখতে পাচ্ছি যে একটা চক্র তারা কিন্তু আলু পোড়া খেতে চাচ্ছে এবং এই চক্রটি এই সুযোগে বিমান বাহিনী প্রধানকে দোষারোপ করছেন এবং তার পদত্যাগও দাবি করছেন। অথচ তারা কিন্তু জানেই না যে বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান তিনি বাংলাদেশ বিমান বাহিনীর একজন সুদক্ষ ফাইটার পাইলট। তিনি এ ক্যাটাগরির কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাক্টরও বটে। একজন পেশাদার এবং সুদক্ষ বৈমানিক হিসেবে তিনি এই দুর্ঘটনাপ্রবণ F-7 বিমানই শুধু নয়, বরং SF-25C, PT-6, T-37, FT-6, FT-7B, F-7MB, MiG-29UB, MiG-29B, FT-7BG, F-7BG ইত্যাদি অনেক প্রকারের বিমান তিনি উড্ডয়ন করেছেন। তিনি MiG-29 ফাইটার স্কোয়াড্রনের অগ্রগামী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তো তার মতো একজন মানুষ তিনি তার বাহিনীর সদস্যদের জেনে বুঝেই বিপদে ফেলেছেন, নিজেকে সুরক্ষিত রেখেছেন, ব্যাপারটা কিন্তু মোটেও তা নয়। তিনি নিজেও এসব ঝুঁকিপূর্ণ বিমানগুলো তিনি চালিয়েছিলেন এবং সরকার যদি জেনে বুঝে একটা দেশের বিমান বাহিনীকে কম দামি ঝুঁকিপূর্ণ বিমান ব্যবহারে বাধ্য করে, তখন আসলে কিন্তু সেই বাহিনীর প্রধান তার কিন্তু তেমন কিছু করার থাকে না। কারণ হাসিনার মতো একটা ফ্যাসিস্টের সাথে আপনি কিন্তু বার্গেইনিং করতে পারবেন না।
আর তার সাথে যদি আপনি কোনো বিষয় নিয়ে দর কষাকষি করেন, তাহলে কিন্তু সে কখনোই আপনাকে কোনো একটা বাহিনীর প্রধান করবে না। সে যা কিছু করবে আপনাকে ইয়েস স্যার বলতে হবে। এটাই ছিল তৎকালীন বাস্তবতা, এবং সেই বাস্তবতাতেই কিন্তু এই বিমান বাহিনীর প্রধানের পদটি এই হাসান মাহমুদ তিনি পেয়েছিলেন হাসিনার আমলে। তো এখন যদি এই দুর্ঘটনার জন্য আমরা পুরো ব্লেমটা এই বিমান বাহিনীর প্রধান হিসেবে হাসান মাহমুদ খানকে দেই, তাহলে কিন্তু আমি মনে করি সেটা তার জন্য এক ধরনের অন্যায় হয়ে যাবে। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে একটা চক্র তারা খুব কৌশলে তারা কিন্তু এই বিমান বাহিনী প্রধানের পদত্যাগ দাবি করছে, এবং আমি বিশ্বাস করি যে এটা হচ্ছে সেই চক্র যারা এই দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, এবং এরা হচ্ছে সেই চক্র যারা একদা দাবি তুলেছিল এবং বলেছিল যে হাসনাত না ওয়াকার, এবং সে সময় জেনারেল ওয়াকারুজ্জামানের পাশে কিন্তু দাঁড়িয়েছিল বিমান বাহিনী প্রধান এবং এই নৌবাহিনী প্রধান, এবং মূলত এই কারণেই কিন্তু সেই সময়ের ওই অস্থিতিশীল দেশকে করতে যে চক্রটি কাজ করেছিল, সেই ল্যাংটা সুলেমানের যারা লোকজন, তারাই কিন্তু মূলত এই বিমান বাহিনী প্রধানের পদত্যাগ দাবি করছেন নিজেদের হীন উদ্দেশ্য বাস্তবায়ন করার স্বার্থে। তো আমি আসলে যেটা বলতে চাই পরিশেষে প্রিয় দর্শক, যে সংস্কারের একটা সংসেজে ঢং করা এই ব্যর্থ ইউনূস সরকারের দিক থেকে আমাদের ফোকাসটাকে সরিয়ে অন্য কাউকে দোষী যেন আমরা না করি। সমস্যার মূলে না গিয়ে উদরপিণ্ডি বুদর ঘাড়ে দিয়ে যারা আলু পোড়া খেতে চাচ্ছে তাদের ব্যাপারে আপনাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফেজ। সমস্যা না থাকলে দেখা দে, সমস্যা থাকলেও দেখা দে, আমি